নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার কলকাতা হাইকোর্টে রামধাক্কা নবান্নের কিভাবে খেলো শুনুন। আমি সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাদের নিয়ে যাব। গতকাল কলকাতা হাইকোর্টে একটা মামলা ছিল জঙ্গিপুর পুরসভা নিয়ে। জঙ্গিপুর পুরসভার মধ্যে 21 জন সম্ভবত কাউন্সিলর সেখানে রয়েছেন। তৃণমূলের সঙ্গে তৃণমূলের একটা আভ্যন্তরীণ লড়াই আছে। সেই জঙ্গিপুর পুরসভার মধ্যে সিপিএমের 3 জন কাউন্সিলর আছেন, কংগ্রেসের 2 জন আছেন, বিজেপির 1 জন আছেন। বাকি এই 14 জন প্রায় তৃণমূলেরই কাউন্সিলর। কিন্তু তৃণমূলের মধ্যে দুটো গ্রুপ ছিল। সেই গ্রুপের একটি গ্রুপের সঙ্গে বিরোধীরা একটা কোনো যোগসাজশ করে স্বাভাবিকভাবে তারা পুরসভার চেয়ারম্যান পদে বসেছিলেন, যেটা জঙ্গিপুরের যিনি বিধায়ক, যা অভিযোগ অন্তত পাওয়া গেছে যে জাকির হোসেন, সেই জাকির হোসেনের মনোপুত ছিলেন না। তৃণমূলের যে গ্রুপটি বিরোধীদের সাপোর্টে পুরসভাটা চালাচ্ছিলেন। ফলত যা হয়, যেখানে শাসক দলের বিধায়ক বা নবান্নের শীর্ষকর্তাদের অনুমোদন থাকে না, সেক্ষেত্রে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে সেই পুরসভাটাকে ডিসলভ করিয়ে দিয়েছিলেন এবং সেখানকার এসডিও এক্সিকিউটিভ অফিসার হিসেবে পুরসভাটা চালাচ্ছিলেন। স্বাভাবিকভাবে যারা তৃণমূলেরই একটি গোষ্ঠী যারা ক্ষমতায় ছিলেন, যাদের সঙ্গে বিধায়ক জাকির হোসেনের বিরোধিতা আছেন, তারা চলে গিয়েছেন সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। কলকাতা হাইকোর্টে গতকাল সেই মামলার শুনানি শেষে মহামান্য বিচারপতি তিনি সরাসরি প্রিন্সিপাল সেক্রেটারির মিউনিসিপ্যাল আরবান অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি যেভাবে এই জঙ্গিপুর পুরসভাটাকে ডিসলভ করে দিয়েছিলেন, সেই ডিসলভটাকে বাতিল বলে করে দিলেন। অর্থাৎ যারা পুরসভা চালাচ্ছিলেন তারাই ক্ষমতায় থাকবেন। এবং হতে পারে তৃণমূলের দুটো গোষ্ঠীর লড়াই, একটি গোষ্ঠীকে সিপিএমের 3 জন এবং কংগ্রেসের 2 জন, বিজেপির 1 জন হয়তো সাপোর্ট দিয়েছেন এবং সেই সাপোর্টের ভিত্তিতে তারা চালাচ্ছিলেন, যেটা মনোপুত ছিল না জঙ্গিপুরে যিনি বিধায়ক জাকির হোসেনের। ফলত সেইখান থেকে লড়াই, সেইখান থেকেই পুরসভাটাকে ডিসলভ করিয়ে রেখে দিয়েছেন। শেষ পর্যন্ত যা হলো, কলকাতা হাইকোর্ট এই মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারির এই অর্ডারটাকে বাতিল ঘোষণা করে দিলেন এবং স্বাভাবিকভাবে জঙ্গিপুরে যারা তৃণমূলের একটি গোষ্ঠী যারা ক্ষমতাসীন ছিলেন, বিধায়কের বিরোধী গোষ্ঠী, হয়তো বিধায়ক যাদের সঙ্গে বিধায়কের খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল না, ফলত স্বাভাবিকভাবে তারা আবার ক্ষমতায় চলে এলেন। কি অদ্ভুত একটা সরকার! প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে যে অর্ডার ঘোষণা করাচ্ছেন, সেই প্রিন্সিপাল সেক্রেটারি বেআইনি অর্ডার করছেন, কলকাতা হাইকোর্ট বলছেন, যার জন্যই এই ডিসলভটা বাতিল হয়ে গেল। প্রশ্নটা আমার অন্য জায়গায়, সেটা হচ্ছে যেসব আইএস অফিসাররা যারা বিভিন্ন পদে বসে থাকেন রাজ্য সরকারের, এবং তাদের দিয়ে যখন নবান্ন এই অবৈধ কার্যকলাপগুলো করেন এবং তারা করেন, শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়ে সেগুলো মুখ থুবড়ে পড়ে। একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি, জঙ্গিপুর তার শেষতম উদাহরণ। হয়তো এরপর রাজ্য সরকার বা নবান্ন তরফ থেকে চেষ্টা করা হবে ডিভিশন বেঞ্চে এই মহামান্য সিঙ্গল বেঞ্চের মহামান্য বিচারপতি যে রায়টা দিয়েছেন সেটাতে স্টে লাগানোর জন্য, এবং তার জন্য লক্ষ লক্ষ টাকা আইনজীবীদের পেছনে খরচা হবে। অর্থাৎ আমার মনোপুত লোকজন পুরসভার চেয়ারম্যান না হলে আমি সেটাকে আমার প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে সেটাকে বাতিল করাবো, এবং সেটা গিয়ে যদি আদালতে বাতিল হয়ে যায় তখন আবার ডিভিশন বেঞ্চে গিয়ে সেটা স্টে করাবো। যদি ডিভিশন বেঞ্চ ও সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে, তখন আমি আবার সুপ্রিম কোর্টে চলে যাব সেটাকে স্টে করানোর জন্য। এই যে নির্লজ্জ একটা প্রশাসনিক ব্যবস্থা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে, সেটা শেষ কবে হবে আমরা কেউ জানি না, কিন্তু চলছে তো। যে সময় দাঁড়িয়ে ধরুন আদালতে এই সিঙ্গল বেঞ্চে যে আইনি লড়াইটা হলো, যারা ক্ষমতাসীন ছিলেন তারা লড়লেন ঠিকই, রাজ্য সরকারের তরফ থেকে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্টের তরফ থেকেও নিশ্চিতভাবে আইনজীবী ডিপ্লয়েড হয়েছিলেন। তাদের খরচাটা কে দিলেন? আমি আপনি দিলাম, আমার আপনার ট্যাক্সের টাকায় রাজ্য সরকার এই লড়াইটা লড়লেন। সেই সময় লড়লেন যখন সরকারি কর্মচারীদের একটা সরকার ডিএ দিচ্ছে না, বকেয়া ডিএ দিচ্ছে না, রিটায়ারমেন্টের পর পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড আটকে যাচ্ছে। যে সময় দাঁড়িয়ে আইসিডিএস কর্মীরা চোখের জল ফেলছেন কলকাতার রাজপথে, যে সময় দাঁড়িয়ে আশাকর্মীরা, অগন্তি আশাকর্মীরা কলকাতার রাজপথে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, যে সময় দাঁড়িয়ে মাদ্রাসা শিক্ষকরা যাদের প্রতারিত করা হয়েছে তারা দিনের পর দিন ডিসেম্বর মাস থেকে আন্দোলনের রাজপথে বসে রয়েছেন, যে সময়টা দাঁড়িয়ে আমি দেখছিলাম
যে শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে টোটাল সর্বমোট 8,377টা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে নির্বাচনকে মাথায় রেখে। সেইখানে দাঁড়িয়ে এ রাজ্যে শিক্ষিত ছেলেমেয়েরা 16 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষায় বসছে। ভাবুন, 8,377 জন নিয়োগ হবে, অথচ তার রিক্রুটমেন্টের অনেক বেশি, মানে হয়তো দেখা যাবে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি হয়তো 1.5 লাখের ওপর, সেইখানে দাঁড়িয়ে 8,377টা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে এবং তার পরীক্ষা হবে 1 ও 8ই মার্চ। সেখানে পরীক্ষা দেবেন 16 লক্ষ পরীক্ষার্থী। সরকারের টাকা নেই, তাই সরকার রিক্রুটমেন্ট করবে না। 1,60,000-এর ওপর পুলিশের পদে ভ্যাকেন্সি, ফলত বিভিন্ন সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ করা হবে না। সর্বত্রই অরাজক অবস্থার মধ্যে দিয়েই চলছে পশ্চিমবঙ্গ, এবং সেইখানে দাঁড়িয়ে আদালতে আইনি লড়াইটা লড়তে গিয়ে আবার মুখ থুবড়ে পড়ল নবান্ন। আবার সিঙ্গেল বেঞ্চের পর হয়তো ডিভিশন বেঞ্চে যাবে। জঙ্গিপুরের এই কাহিনীটা স্বতন্ত্র নয়, এরকম শয়ে শয়ে কাহিনী প্রতিদিন কলকাতা হাইকোর্টে ঘটছে। আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয় নিয়ে গতকালই কথা বলছিলাম। নবান্নের এই কলকাতা হাইকোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়ার সেই ঘটনাটা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনুন। আবার উড়ে গেল নবান্ন। কিভাবে একটু ব্যাখ্যা করবেন এর? দেখুন, একটা জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি একটা ইলেক্টেড বডি, সেই ইলেক্টেড বডিকে গায়ের জোরে প্রিন্সিপাল সেক্রেটারির অর্ডার করে সেই ইলেক্টেড বডিটাকে ভেঙে দেওয়া হয়েছিল, ভেঙে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়েছিল। এটা সম্পূর্ণ বেআইনি। একটা ইলেক্টেড বডিকে এইভাবে উড়িয়ে দেওয়া যায় না। আমরা যা খবর পেয়েছি তাতে করে এলাকার যে স্থানীয় এমএলএ রয়েছেন, ওনার নামটা হলো জাকির হোসেন, উনি ওখানে ওটা ইনফ্লুয়েন্স খাটিয়েছেন। তার পরবর্তীকালে যারা ইলেক্টেড বডি তাদেরকে সরিয়ে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে তারা সঙ্গে সঙ্গে হাইকোর্টের কাছে এসে চ্যালেঞ্জ করে এবং হাইকোর্ট এটা সম্পূর্ণ বেআইনি বলেছে এবং এই প্রিন্সিপাল সেক্রেটারির অর্ডারটাকে সেটাসাইড করে দিয়েছে। মানে আগের যে ইলেক্টেড বডি ছিল সেই ইলেক্টেড বডি জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি চালাবে। মানে আলটিমেটলি এই যে প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে যে অর্ডারটা করানো হয়েছিল, তার মানে প্রিন্সিপাল সেক্রেটারিও অর্ডারটা বেআইনি অর্ডার করেছিলেন, মানে সরকারি অফিসার বা? হ্যাঁ, এটা হয় নাকি? একটা ইলেক্টেড বডিকে ভেঙে দিতে গেলে তার তো অনেক আইনি প্রক্রিয়া আছে। এরকম ভাবে ইচ্ছে হলো আর ইচ্ছে মতো মিউনিসিপ্যালিটি সরকারের কন্ট্রোলে নেই, সরকারি দলের প্রতিনিধি নর্মালি মিউনিসিপাল অ্যাফেয়ার্স এর ডিপার্টমেন্টের সেক্রেটারি হন আইএস পদমর্যাদার অফিসার, অর্থাৎ তারাও যে জালিয়াতির একটা অংশীদারিত্ব করেছিলেন। হাইকোর্টে আজকে এই রায়টা বেরোনোর পর, অর্থাৎ রাজ্যের দাবিটা উড়ে যাওয়ার পর, রাজ্যের এই বদমাইশিটা উড়ে যাওয়ার ফলে তার প্রমাণিত হলো যে আইএস অফিসারদের দিয়েও বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা নবান্ন কি ধরনের জালিয়াতি করেন। এটা তো পঞ্চায়েত এবং মিউনিসিপাল নির্বাচনগুলোতে কনস্ট্যান্টলি হয়, বিরোধীদের ক্যান্ডিডেট দিতে দেওয়া হয় না। আজকেই পড়ছিলাম বিক্রম দা, আজকেই পড়ছিলাম যে ময়নায় দুটো পঞ্চায়েত, তারা বিরোধী শাসিত পঞ্চায়েত, সেখানে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, তারা কলকাতা হাইকোর্টে মুভ করেছে। এটা সবসময় যেখানে বিরোধী বা কোনো সরকার যদি দেখে যে তাদের নিজেদের গোষ্ঠীর লোকজন যদি নেই, এমনকি তৃণমূল হলেও তাদের নিজেদের গোষ্ঠীর মধ্যে যদি না পড়ে, তাদের হাজার একটা গোষ্ঠীও তারা সবসময় সেটাকে সরকারি পাওয়ার বা রাষ্ট্র শক্তি ব্যবহার করে এই ধরনের কাজ সরকার, বর্তমান তৃণমূল সরকার সেটা করে। এবং পশ্চিমবাংলার বাইরে কোনোদিন এই জিনিস হয়নি। এবং আমি আপনাকে আরো ভালো করে বলতে পারি, 2011 সালের আগেও প্রচুর বিরোধী ছিল, তাদেরকেও এইভাবে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা বডিকে ভেঙে দেওয়া হয়নি। মানে সিচুয়েশনটা যেখানে গিয়ে দাঁড়ালো, এবার তো কলকাতা হাইকোর্টে আবার ডিভিশন বেঞ্চে পয়সা খরচা করে রাজ্য সরকার নিজেদের বেআইনি কাজটাকে এন্ডোর্সমেন্ট করানোর জন্য, অর্থাৎ এই রায়টাকে, রাজা বসু চৌধুরী যে রায়টা দিয়েছেন সেই রায়টাকে আটকানোর জন্য আর সে অর্ডার করার জন্য আবার রাজ্য সরকার আদালতে পয়সা খরচা করবে। হ্যাঁ হ্যাঁ, আপনার আমার করের টাকা দিয়ে তারা ডিভিশন বেঞ্চে যেতে পারে, সুপ্রিম কোর্টেও যেতে পারে, তবে লড়াই করতে সবাই প্রস্তুত। মানে আলটিমেটলি যে জঙ্গিপুরে যে ঘটনাটা ঘটলো তাতে মানে তৃণমূলই অপদস্থ হলো তৃণমূলের দ্বারা, এটাও বলা যেতে পারে। তার কারণ এটাও বলা যেতে পারে, এটাও বলা যায় দুটো গোষ্ঠীর লড়াই। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ।